প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি খুলনা ভ্রমণে। মূল টার্গেট খুলনা মোংলা পোর্ট থেকে করমজলের উদ্দেশ্যে যাব আমরা আজকেই, অর্থাৎ আজ তারিখ হলো 17ই ডিসেম্বর 2024। আমরা সকাল 6টার সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন ধরে খুলনায় এসেছি এবং খুলনা বিএল কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি। এখানেই গেস্ট হাউসে আমরা আছি। আমার এক বন্ধু প্রেমানন্দ মণ্ডল প্রফেসর এখানকার, তার সুবাদেই এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয়েছে। প্রেমানন্দর বাসার সামনেই এই মন্দিরটি, এটি বিএল কলেজ ক্যাম্পাসের ভিতরে, এবং মন্দিরটি খুব সুন্দর দেখতে। এবং মন্দির চত্বরে যে আবক্ষ মূর্তিটি রয়েছে সেটি আসলে বিএল কলেজের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ ব্রজলাল চক্রবর্তী শাস্ত্রী, যিনি 1871 থেকে 1944 সাল পর্যন্ত তার সময়কাল তিনি ছিলেন, এই ভদ্রলোকের পৃষ্ঠপোষকতাতেই তৈরি হয়েছে বিএল কলেজ। আমরা এই মন্দির চত্বর দেখে এখান থেকে পাশ দিয়ে একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে নিচে নেমে আসলাম। একদম মন্দিরের পিছনেই এই নদীটির নাম ভৈরব নদী। এটি রূপসা নদীর সঙ্গে মিশেছে কিছুটা দূর গিয়েই, এবং খুলনা শহরের নিচ দিয়ে রূপসা হয়েই সেটি চালনা বন্দর অতিক্রম করে মোংলা পোর্ট পর্যন্ত পৌঁছে গেছে এই একই নামে, রূপসা নদী নামে। কিন্তু এইখানে নদীটির নাম ভৈরব নদী। আমরা ঠিক বিকেলের দিকে, সন্ধ্যার একটু আগে এইখানে পৌঁছলাম, এবং শান্ত স্নিগ্ধ নদীর টলমল জল, নদীতে ভাসমান কিছু নৌকা ইত্যাদি দেখে দেখে আমরা কিছুটা সময় বেশ শান্তি উপভোগ করছিলাম এই সুন্দর জায়গাটিতে। সূর্য অস্তমিত প্রায়। ঠিক এই সময় নদীর জলে আকাশের যে ছায়া পড়েছে, আকাশের যে ছবি প্রতিচ্ছবি ভেসে উঠেছে, তা সত্যি মনোরম, কিছুটা লালিমা। সব মিলিয়ে আমরা এই সময়টা দারুণ উপভোগ করলাম নদীর পাড়ে কিছুটা। আমার বন্ধু বাসা থেকে বেরিয়েছে, সেই জন্য ওর অবস্থাটা এরকম ছিল। যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে সোজা কুয়েটের ভিতরে চলে গেলাম, এবং একটা ভ্যান নিয়ে, যেহেতু মা একটু অসুস্থ, হাঁটতে পারছিলেন না, তাই এই ভ্যান নিয়ে আমরা পুরো কুয়েট চত্বর প্রদক্ষিণ করছিলাম। কুয়েট অসাধারণ সুন্দর। সবাই নিশ্চয়ই কুয়েট বুঝেন, বাংলাদেশের যারা বাংলাদেশের বাইরে, তারা এর ফুল মিনিংটা বলে দিচ্ছি। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুলনার, এবং খুব সুন্দর, সম্পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত একটি ক্যাম্পাস, যার সমস্ত ভবন, সমস্ত সাইটগুলো, সবগুলোই যা কিছু এখানে আছে সব প্ল্যান ওয়েতে নতুনভাবে তৈরি করা। অসাধারণ সুন্দর এই ক্যাম্পাস, যার প্রতিটি ভবনের মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে। আমরা ধীরে ধীরে ভ্যানে চড়ে গোটা ক্যাম্পাসটি প্রদক্ষিণ করছিলাম এবং এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম। তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে, এরকম একটি অবস্থায়। আমরা আজকে রাতে বিএল কলেজ ক্যাম্পাসের যে গেস্ট হাউস, সেখানে রাতে থাকব, এবং আগামীকালকে ভোরে উঠে আমরা বাসে চড়ে প্রথমে মোংলা বন্দর, এবং সেখান থেকে আমরা বোটে করে করমজল অর্থাৎ সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব। আমরা পরের দিন সকালে বাসে চড়ে, অর্থাৎ এখানে যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাসে চড়ে রওনা হয়েছি মোংলা পোর্টের উদ্দেশ্যে। আমরা এখন রূপসা ব্রিজ ক্রস করছি, রূপসা নদীর উপরে। এই নদীটি অসাধারণ সুন্দর, প্রচুর বোট এখানে সবসময় থাকে, জীবন্ত নদী, জোয়ার ভাটা চলে, খুবই সুন্দর এই নদীটি। যাই হোক, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে 110 টাকা করে মোংলা পোর্টের ভাড়া বাসে। কিছুক্ষণ পরপরই বাস ছেড়ে যায়, আপনারা যারা যেতে চান তারা এখান থেকে বাসে চড়ে চলে আসতে পারবেন। যাই হোক, আমরা 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো আমাদের সময়, 1.5 ঘন্টার একটু বেশি সম্ভবত। আমরা মোংলা পোর্টে পৌঁছে গেছি। এইটি মোংলা পোর্টের বাস স্ট্যান্ড। আমরা চিন্তা করছি এখানে একটু নেমে একটু নাস্তা করে নেব। সকালবেলা নাস্তা করা হয়নি, আমরা এখানে যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে একটু নাস্তা করে তারপরে এখান থেকে বের হয়ে আমরা ঘাটে যাব।
আমরা মংলা পোর্টে একেবারে সন্নিকটে অবস্থান করছি। ডান পাশে নিচেই নদী, পশুর নদী, এবং নদী থেকে আমরা নৌকায় একটু পরেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো যাত্রী ছাউনি এদের পোর্ট অথরিটির, এবং এখানে কিছু ওয়াশরুম আছে। আমরা এই ওয়াশরুম ব্যবহার করে ঘাটে চলে যাব। কিন্তু দুঃখের বিষয় এই ওয়াশরুমটি বন্ধ থাকায় আমাদের যেতে হলো একদম পাশেই অবস্থিত হোটেল পশুরে। এটি পর্যটন কর্পোরেশনের একটি হোটেল। আমরা ধীরে ধীরে এর ভিতরে চলে গেলাম এবং তাদেরকে রিকোয়েস্ট করে তাদের ওয়াশরুমটি ব্যবহার করে আবার আমরা সেখান থেকে ফিরে আসলাম। তারা বেশ সদয় ছিলেন আমাদের প্রতি, পরিচয় পেয়ে আমাদেরকে সহজেই সেখানে যাওয়ার অনুমতি দিলেন। যাই হোক, কাজ শেষ করে আমরা আবার ঘাটে চলে আসলাম। মংলা পোর্টে বেড়ানোর ইচ্ছাটা অনেক দিনের ছিল, অনেক দিন পরেই আজকে আমরা আসলাম। তারপর আমার মা অনেক আগে এই জায়গাটি বেরিয়ে গেছে, যে কারণে তার কাছেও অনেকদিন পরেই এটি নতুন জায়গা। এখানে লোকজন, হ্যাঁ এখানে লোকজন কারা আছে? বোট লাগবে, কিন্তু মানুষ তো আমরা 2-3 জন। হ্যাঁ কোনটা? এইটা ছোট বোট না? কার? এটার মালিককে? আপনারই? এই কতক্ষণের জন্য, কি শর্তগুলো কি একটু বলেন তো দেখি। কোনো শর্ত নেই, আপনি এখান থেকে করমজল যাবেন। হ্যাঁ ওকে, করমজল যাবেন, ওইখানে ঘোরাফেরতে যত সময় লাগে হ্যাঁ তত সময় আমরা ওইখানে বসে থাকবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার ঘোরাফেরা শেষ হবে, আবার আপনি বোটে আসবেন, আমরা আবার একবার এখানে নিয়ে আসবো। আচ্ছা, এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমরা কি যেটা বুঝি, মানে একসঙ্গে শেয়ারে, মানে আমার ইচ্ছা আমি বসে গেলাম, একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ওখানে নামাই দিল, আবার ফেরার সময় এরকম কোনো বোট এখানে নেই? না, শেয়ারের কোনো বোট এখানে নেই। এখানে যারা আসে সবাই রিজার্ভে নিয়ে যায়। মানে সেটা তো এই ঘাটে, অন্য কোনো ঘাট কি এরকম? ঘাটেই নেই। করমজল যাওয়ার এই শেয়ার ছাড়া, রিজার্ভ ছাড়া কোনো উপায় নাই। সাংঘাতিক একটা বাজে অবস্থা তৈরি আগে ছিল, কিন্তু আমরা সেভাবেই যাতায়াত করছি অনেক। আমি গেছি, তো এইভাবে রিজার্ভ নিয়ে যেতে হবে এটা কল্পনা করিনি। হ্যাঁ, ট্রলার টাইপের মানে ছিল। না 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 না, পাবলিকলি গেছি ভাই, অনেক মনে আছে। আচ্ছা যাই হোক, তো এটার ভাড়া কত? এটা আপনারা যদি যান আমার 3000 টাকা। ওরে বাপ রে বাপ, তো পাগল করে দিলেন ভাই। কথাবার্তা শুনে তো আমার যাওয়াই বন্ধ হয়ে যাবে। আমি তো ওই মানে ইয়া করে আসিনি। হবে এই সারাদিনেই একটা টিডিপি হবে। না না, আমি এর আগে যখন এসেছি এখানে, তখন এখানে পাবলিক ট্রান্সপোর্ট ছিল, অর্থাৎ বড় ট্রলার যেত বা বড় বোট যেত, সেগুলোতে ইচ্ছা মতো বসে যাওয়া যেত একক ভাড়া দিয়ে। কিন্তু এখন সেই ব্যবস্থাটি নেই। আপনারা দেখলেন যে এখন রিজার্ভ ছাড়া কোনো কথা নেই। যাই হোক, আমরা একটা দল খুঁজছিলাম যে দলের সঙ্গে ট্যাগ হয়ে যাওয়া যায়। আমরা পেয়েও গেলাম একটি চমৎকার গ্রুপ, যে গ্রুপে প্রায় 7 জন বয়স্ক মানুষ ছিলেন, তাদের সঙ্গে একটি শিশু ছিলেন। এই গ্রুপটি খুলনা থেকে এসেছে, তাদের কিছু আত্মীয় স্বজন এসেছেন নারায়ণগঞ্জ থেকে। অর্থাৎ আমি নামটা বলি, ছেলেটির নাম আরাফ, যে স্কুলে পড়ে, তার মা, তার বোন ছিল এবং তার সঙ্গে তার খালা, খালু এবং খালাতো বোনেরা ছিল। তো সব মিলিয়ে এই গ্রুপ আমাদের সঙ্গে যেতে সম্মত হলো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই গ্রুপকে সাথে নিয়ে একটি বোট রিজার্ভ করলাম এবং সেই বোটটির ভাড়া আমাদের কাছ থেকে নিল 3500 টাকা। তো তাতেও সই, কারণটি একটাই যে এককভাবে গেলে আমাদের প্রায় 3000 টাকা বা কাছাকাছি খরচ করতে হতো। সেক্ষেত্রে দুই পক্ষেরই কিছুটা সাশ্রয় হলো এবং এই সাশ্রয়ী ভাড়া দেওয়ার পরে আমার মনে হলো প্রত্যেকটা মানুষকে আমি বলি যে যারা এখানে আসবেন তারা যদি ছোট গ্রুপ হন তাহলে বাসের মধ্যে বসেই আপনারা একটা গ্রুপ তৈরি করে ফেলুন, অথবা একদম নিচে বোটের কাছাকাছি না এসে একটু উপরেই অবস্থান করুন এবং অবজার্ভ করতে থাকুন যে এখানে কোনো গ্রুপ আছে কিনা যারা আপনাদের মধ্যে ছোট বা কাছাকাছি। তাদেরকে সঙ্গে কথা বলুন এবং একসঙ্গে একটি গ্রুপবদ্ধ হয়ে আপনারা তারপরে একটি নৌকার চালকের কাছে যান এবং নৌকার সঙ্গে চুক্তিবদ্ধ হন। তাতে অনেক কম খরচে আপনারা সুন্দরবন বেরিয়ে আসতে পারবেন। আমরা গ্রুপবদ্ধ হয়ে নৌকার উপরে ধীরে ধীরে উঠে বসলাম। ছোট্ট একটি বোট এবং সেটি ফাইবার বোট। বোটের নিচতলায় জায়গা ছিল এবং উপরেও তারা দোতলার মতো করেছে। আমরা উপরের সোফাগুলোতেই বসলাম, নিচে আর কেউ গেল না।
উপরে বসে চমৎকার এই ভ্রমণটি ধীরে 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 আমাদের শুরু হয়ে গেল। আমরা মংলা ঘাট ছেড়ে এগোতে থাকলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা এইমাত্র মংলা পোর্ট থেকে রওনা দিলাম সুন্দরবনের করমজল পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে। একটা ছোট্ট বোট নিয়েছি আমরা সবাই মিলে, এবং এই বোট যোগেই আমরা এই যে বন্দরের পাশ দিয়ে, বন্দরের যানবাহনের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি করমজলের উদ্দেশ্যে। আমাদের বোটটি এই মাত্র ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যে। সামনে বড় বড় অনেকগুলো লাইটার জাহাজ দেখতে পাচ্ছি। খুব সম্ভবত মাদার ভেসেলগুলো একটু পরেই আমরা দেখতে পাবো এখানে। খুলনার মূল সৌন্দর্যটি আসলে এই মংলা পোর্ট তথা সুন্দরবন। সুন্দরবনের জন্যই খুলনা বিখ্যাত। সুন্দরবনের হরিণ, সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এই সমস্ত জিনিসই এখানকার ঐতিহ্য। সবাই চলে এসছে। আচ্ছা, তোমার নামটা কি ভাই? তোমার সঙ্গে একটু পরিচিত হয়। আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। শেখ ফরিদ, আচ্ছা। তো এই যে নৌকা সম্পর্কে এখানে আমাদের একটু জানাও, কারণ দর্শকরা পরে শুনতে চাইবে। যারা মংলাতে আসে তারা এখান থেকে করমজল ছাড়াও কি আর কোথাও যেতে পারে, হারবেড়িয়া বা অন্য কোথাও? এই বোটগুলোতেই যায়? আচ্ছা, তো সেক্ষেত্রে ভাড়া কেমন পড়ে কোনটার? হারবেড়িয়ার ভাড়া কেমন পড়ে? সারাদিনের জন্য যদি একটা বোট নেয় তাহলে 7 থেকে 8,000 টাকা সারাদিনের জন্য। আচ্ছা। আর হচ্ছে শুধু করমজলে যদি কেউ বুকিং দিয়ে আসে সেই ক্ষেত্রে একটু কম বেশ করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। পুশ করে ব্যাস, খুব সাবধান। সাত থেকে এই বাবারে, আমরা তো ওইদিক খেয়াল করতে এদিকে চলে এসছি। 7 থেকে 8,000 টাকা চাই হারবেড়িয়া, আর করমজল গেলে মোটামুটি এই 2 থেকে 4-এর মধ্যে, এর মধ্যে যাতায়াত করে। আচ্ছা আচ্ছা। তো এছাড়া পাবলিক কোনো ট্রান্সপোর্ট নাই না, যে শেয়ারে যাবে অন্যদের সঙ্গে? লোকাল কোনো সিচুয়েশন এখানে নাই, এই জন্য এটা বনের স্পট। আপনার রেসপন্সিবিলিটি থাকবে ভোটালার উপরে, আপনাকেই নিয়ে যাবে ওইখানে। 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা যা লাগে ওইখানেই থাকবে। ওইখানে ঘোরাফেরা শেষ হয়ে গেলে আবার এই বোটে করে চলে আসবে। আচ্ছা আচ্ছা, বোট স্ট্যান্ড বাই থাকবে। ও ফাইন ফাইন। এই জিনিসটা জানা ছিল না আমার। জানা ছিল যে পাবলিকই এখানে চলে এবং ইচ্ছা মতো যখন খুশি তখন চলে যেতে পারবে। না না, এটা বনের স্পট এইভাবে হয় না, প্রশাসন থেকে বিরোধ করা। বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন বুকিং দিয়ে আসবে তখন হচ্ছে এই ভোগান্তির শিকার হইতে হয় না। যাত্রীদের সরাসরি এসে উঠে পড়তে হবে। সরাসরি শুধুমাত্র ফোনে যোগাযোগ করবে যে ভাই আমরা আসতেছি, ওর স্ট্যান্ড বাই থাকবে। ঠিক আছে, এরপরে যারা আসবে প্রয়োজনে ফোন নাম্বার আমি নিয়ে রাখবো। হ্যাঁ, আপনার ফোন নাম্বার নিয়ে রাখবো। ফোন নাম্বারটা যদি আপনার মৌখিকভাবে, আমি ওর নাম্বারটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা নিয়ে নেবেন এবং তার সঙ্গে যোগাযোগ করে তার কথা মতো যদি আগেই কন্ট্যাক্ট করেন তাহলে ভোগান্তিটা কম পোহাতে হবে। যাই হোক, আমাদের সঙ্গে যে গ্রুপটি ছিল এই গ্রুপের সবার নাম আমার মনে নেই। সবার নাম শুনেছি 2বার করে, বাট মনে রাখতে পারিনি। আমি শুধু আরাফের নামটাই মনে রেখেছি এবং আরাফের পরিবার, এইভাবেই আমরা গ্রুপবদ্ধ হয়ে যাচ্ছিলাম। অনেক গল্প গুজব, তারপরে ধীরে 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 এগোচ্ছিলাম সুন্দরবনের দিকে। এই এক মজার অনুভূতি, মজার অভিজ্ঞতা বটে। ভাই নামটা আরেকবার শুনি একটু। আমার নাম শেখ ফরিদ। ফরিদ ভাই, আচ্ছা ফরিদ ভাই, এখান থেকে করমজলের দূরত্ব কতটুকু হবে নদী পথে? 1 ঘন্টা সময় লাগবে যাইতে। 1 ঘন্টা সময় লাগবে। ওকে, 1 ঘন্টার নদী পথ। আমরা এই মুহূর্তে একদম পশুর নদীর মাঝামাঝি জায়গায় প্রায় চলে এসেছি। এই পয়েন্ট পর্যন্ত এটি পশুর নদী এবং রূপসা নদীর মিলনস্থল। এখান থেকে খুলনার দিকে চলে গেল রূপসা নদী, আর এখান থেকে ঢাকা অভিমুখে পশুর নদী, এমনকি সুন্দরবনের দিকে যে অংশটি, অর্থাৎ 3 দিকে চলে গেছে নদীর ধারা।
এবং এখানে সুন্দরবনের দিকে যেটি গেছে সেটি পশুর নাম ধারণ করেই মানে সমুদ্রের দিকে ধাবিত হয়েছে। আমাদের সঙ্গে যে গ্রুপটি ছিল তাদের সঙ্গে আলাপ পরিচয় হলো। তারা মূলত একটি নেভি পরিবার, অর্থাৎ নেভিতে চাকরি করেন আরাফের বাবা। সেই সূত্রে তার খালারাও বেড়াতে এসেছেন তাদের বাড়িতে এবং তারা তাদেরকে আমার মতে গরম জল দেখাতে নিয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগলো। এই গ্রুপটিতে ছোট শিশুরাও ছিল, তাদের প্রচণ্ড আগ্রহ এই বেড়ানোতে। আমি কারোর মধ্যে কোনো ভয় দিক কিচ্ছু খুঁজে পাইনি। খুব ভালো লাগছিল এই ভ্রমণ পর্বটি এই গ্রুপের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে যেত। আমরা একা গেলে হয়তো বা মৌন থাকতাম, হয়তো হালকা কথা বলতাম, কিন্তু এই গ্রুপের সঙ্গে থাকাতে যেটি হলো সবাই মিলে একসঙ্গে অনেক হইচই করতে করতে, অনেক গল্প করতে করতে আমরা এগোতে পারলাম। আসলে গ্রুপ নিয়ে ঘোরার একটা আলাদা আনন্দ আছে, আর সবাই যদি সমমানা হয়। আমাদের একদম পাশাপাশি চলছিল, হঠাৎ করে সেইখানে আমাদের এবং আমাদের বুট দুটো ডুবে ওঠে এবং প্রচণ্ড ভয় পেয়ে গেছিল সবাই। যাই হোক, তারপরে আস্তে আস্তে আমরা এইখানে দূরে যে লঞ্চটি দেখছি এটি আসলে সুন্দরবন ক্রুজ জাহাজ, অর্থাৎ যারা প্যাকেজ ট্যুরে সুন্দরবনে যায় 3 দিন 4 দিন বা 5 দিনের জন্য, তাদের এই লঞ্চগুলোতে বা এই জাহাজগুলোতে নিয়ে যাওয়া হয়। এগুলো অত্যাধুনিক, এগুলোর মধ্যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। 3 বেলা 4 বেলা খাওয়ার ব্যবস্থা, পিছনে একটি বোট থাকে যেটাতে চড়ে সুন্দরবনের খাড়ির ভিতরে ঢোকা যায় এবং খুব আরামদায়ক একটি ভ্রমণ এরা উপহার দেয় মানুষকে। জনপ্রতি খরচ হয় প্রায় 18 থেকে 20 টাকা। অস্পষ্ট, আমি নিজেই চোখে দেখতে পাচ্ছি না যে এখানে কী দেখা যাচ্ছে। ভূষণ নয়, কেমন যেন কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে ব্লগ করেন, তাই? আপনি ইউটিউবে কথা বলো। কোথায় যাচ্ছি আমরা? থামো, তোমার একটু। আমাদের সঙ্গে যে ছোট্ট শিশুটি ছিল তার নাম আয়েশা, মনে পড়েছে তার নাম। ভীষণ চঞ্চল, সে কিছুতেই কোলে বসে থাকবে না, সারাক্ষণ ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে যাচ্ছিল। কিন্তু এটি বিপজ্জনকও ছিল বটে, সেই জন্য আমরা সারাক্ষণ সাবধানে তাকে আটকে রাখার চেষ্টা করছিলাম। যাই হোক, নদীর জলে রোদের আলো পড়ে বেশ ঝিকিমিকি করছিল এবং এটি চমৎকার একটি দৃশ্যের অবতারণা করেছিল। এই মুহূর্তে আমরা দল বেঁধে গল্প করতে করতে নিজেদের আলাপচারিতার মধ্যে দিয়েই এগোচ্ছিলাম গরম জলের উদ্দেশ্যে তথা সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা দূরে আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি যেটি সুন্দরবন থেকে ফিরে আসছে। যাই হোক, এই মুহূর্তে আমরা যে জাহাজগুলো দেখছি এগুলো মূলত ড্রেজিং করে তারা বালি তুলে সেই বালি তুলে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। একসঙ্গে দুটো কাজই হচ্ছে, ড্রেজিংয়ের কাজও হচ্ছে এবং বালি নিয়ে সেই বালি বিভিন্ন কনস্ট্রাকশন কাজে ব্যবহার বা বিক্রির কাজেও তারা হয়তো ব্যবহার করে। আমাদের পাশ দিয়ে একটি ট্রাক বোট ছুটে যেতে দেখলাম, আর দূরে আরও একটি বিশাল বড় একটি ক্রুজ লঞ্চ যেটি অসাধারণ সুন্দর, যেটি একটু আগেই বলেছিলাম ঠিক একই টাইপের আরও একটি আমাদের পাশ দিয়ে অতিক্রম করে চলে গেল। এইখানে নদীতে একটু ঢেউ ছিল, কারণ এই যে জাহাজগুলো চলাচল করছে সেগুলোর যে ঢেউ সেটা আমাদের ছোট্ট বোটের উপরে আছড়ে পড়ছে এবং বোটটা ভীষণভাবে দুলে উঠছিল। এই দুলুনিটা
যদিও ভয়ের কারণ, কিন্তু তারপরেও বেশ আনন্দ দিচ্ছিল আমাদের। আমরা চলতে চলতে একদম সুন্দরবনের ধারে চলে এসেছি, অর্থাৎ পশুর নদী ক্রস করে নদীর এপারে যে সুন্দরবন, যেখানে যাওয়া আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য স্থানের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা খুব সন্নিকটে, আমাদের একেবারে নিকটে, চোখের দৃষ্টিসীমার খুব নাগালের মধ্যেই সুন্দরবনের গাছগুলো দেখতে পাচ্ছিলাম। এই গাছগুলো পানির মধ্যে পর্যন্ত নেমে এসছে, হয়তো বা কোনো কোনো সময় একটু ভেঙেও পড়ে। তো যাই হোক, সুন্দরবনের একদম নাগালের মধ্যে আমরা চলে এসেছি। ধীরে ধীরে এগোচ্ছে আমাদের বোট, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা গরম জলে নামতে পারবো। এবারের এই ভ্রমণে আমার একটা বিষয় খুব মন খারাপের কারণ ছিল, এবং সেটি হলো এই মাঝ নদীতে, অর্থাৎ পশুর নদীতে প্রচুর বড় বড় মাদার ভেসেল যেগুলোকে আমরা বলি, সেগুলো দেখতে পেতাম। অর্থাৎ বড় বড় জাহাজ, দেশি বিদেশি জাহাজ এখানে নোঙর করে থাকতো, এবং এই জাহাজগুলো পর্যায়ক্রমে পোর্টে ফিরতো, মাল খালাস করা হতো, আবার চলে যেত। তারপরে ছোট ছোট লাইটার জাহাজ দিয়েও এখান থেকে মাল খালাস করা হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার যেটি দেখলাম, কোনো জাহাজের দেখা পেলাম না। আমি আমাদের যে নৌকার চালক, তাকে জিজ্ঞেস করছিলাম যে এটি নেই কেন। অদ্ভুত ব্যাপার, সবাই খুব আনন্দ পাচ্ছিল এখানে প্রচুর পরিমাণে বানর দেখে। এই জঙ্গলের মধ্যে অনেক বানর কাছাকাছি এসে গেছিল। যাই হোক, তো সে ফরিদ আমাদের জানালো যে এখানে নতুন করে একটি চুক্তি হয়েছে, এটি বিজনেস কিনা জানি না। আর আরেকটি কারণও বললো, সেটি হলো পানির নাব্যতা নাকি কমে গেছে, যে কারণে ড্রেজিং হচ্ছে মাঝ নদীতে। এই নাব্যতা কমে যাওয়া, ব্যবসা যাই বলি না কেন, সব মিলিয়ে মাদার ভেসেলগুলো এখন থাকে হারবাড়িয়া বা ওই অঞ্চলে, অর্থাৎ আরও গভীর, নদীর আরও বেশি ভাটির দিকে, গভীরের দিকে, গভীরতার দিকে। সেখান থেকে আমাদের এই লাইটার জাহাজগুলো মাল খালাস করে পোর্টে নিয়ে আসে। যে কারণে এখন যারা মোংলা পোর্ট থেকে সুন্দরবন বা করমজল যেতে চান, তারা খুব সহজেই বড় জাহাজগুলো দেখা পাবেন বলে মনে হচ্ছে না। সুন্দরবনের পাড় কোথাও কোথাও ভেঙে গেছে, গাছপালা পানিতে পড়ে আছে, দেখেই বোঝা যায় যে পানির অত্যাধিক চাপে বা ভাঙনের কারণে গাছগুলো নদীতে পড়ে আছে। আমরা চলে এসেছি একদম করমজল পয়েন্টে। এই যে খাঁড়িটি ডান দিকে ঢুকে গেল, এটি সুন্দরবনের ভিতরে চলে গেছে। আর এই খাঁড়ির ওপারেই, অর্থাৎ একদম খাঁড়ির পাশেই যে ঘাটটি, সেটি করমজল ঘাট। এখানে প্রচুর পরিমাণে বোট দেখা যাচ্ছে, যেগুলো পর্যটকরা এসেছে আমাদের মতোই, এবং এই পর্যটকরা এখানে নামবেন। এই বোটগুলোর বৈশিষ্ট্য হলো, এরা রিজার্ভ যখন নিয়ে আসে, এখানে নামিয়ে দিয়ে এরা অবস্থান করে, এবং এক নাগাড়ে 3 থেকে 4 ঘন্টা আপনি জঙ্গলের মধ্যে ঘুরতে পারবেন বা আরও বেশি। ততক্ষণই তারা অবস্থান করবে, এবং ভ্রমণ শেষ করে আপনি যখন তার কাছে ফিরে আসবেন, তখন সে আবার আপনাদেরকে নিয়ে মোংলা পোর্টে ফিরে যাবে আগের মতো। যেখান থেকে ছেড়ে এসেছে সেখানে গিয়েই তারা নামিয়ে দেবে। তো আমাদের বোট নোঙর করার অপেক্ষায় জায়গা খুঁজছে। এই যে দূরে আমরা জায়গা দেখতে পাচ্ছি, করমজল একটি গেট। ওই যে দূরে একটি টাওয়ার দেখতে পাচ্ছি আমরা। এই টাওয়ারের উপরে উঠলে নিশ্চয়ই সুন্দরবনটাকে অনেক সুন্দর দেখা যাবে, পাশাপাশি এই নদী এবং খাড়িগুলো। বাঘ, হরিণ সবই তো আছে এখানে। হ্যাঁ, এই যে বাঘ, এই যে হরিণ। বন্ধুরা, আমরা টাওয়ারখানার মধ্যে নেমে পড়ব। তো এটি ছিল আমাদের প্রথম পর্ব সুন্দরবন ভ্রমণের বা করমজল ভ্রমণের। এর পরের ভ্রমণটি হবে সুন্দরবনের ভিতরে এক্সপ্লোরিংটা। এটা আপনারা অবশ্যই দেখবেন আশা করি। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।
আসছে, সবাই আসছে।